বাংলাদেশ বেতার, ঢাকা। শুরু হচ্ছে নাটক মুক্তির মিছিল। রচনা তারিক মঞ্জুর, প্রযোজনা মনোজ সেনগুপ্ত। নাট্যানুষ্ঠান মুক্তির মিছিল। ৬ দফাকে বিবেচনা করা হয় বাঙালির মুক্তির সনদ হিসাবে। ১৯৬৬ সালের ফেব্রুয়ারির শুরুতে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্মেলনে ৬ দফা দাবি পেশ করেন। ৬ দফার সপক্ষে প্রচারের জন্য বঙ্গবন্ধু পূর্ব বাংলা সফর শুরু করেন। এরই সূত্র ধরে ১৯৬৮ সালের প্রথম ভাগে দায়ের করা হয় আগরতলা ষড়যন্ত্র মামলা। মামলায় অভিযোগ করা হয় শেখ মুজিব ও অন্যান্যরা ভারতের সাথে মিলে পাকিস্তানের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই মামলার পূর্ণ নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য। ৬ দফা আন্দোলন ও আগরতলা ষড়যন্ত্র মামলার সূত্র ধরে আসে ৬৯-এর গণ অভ্যুত্থান। এই নাটকের ঐতিহাসিক প্রেক্ষাপটে নেওয়া হয়েছে গণ অভ্যুত্থানের পূর্ববর্তী সময়কে। বিরান্দা, তোমাকে আর কতবার বলবো শুধু উর্দু গান বাজাও? ওই দূর থেকেও তোমার দোকানের গান শোনা যাচ্ছে। জোরে জোরে বাজাইয়া কাস্টমার আকর্ষণ করি। বাজাও, জোরেই বাজাও, তবে বাংলা গানও তো বাজাতে পারো। বাংলা গান তো ঠান্ডা গান, ওই সব গানে কাস্টমার জমে না। কাস্টমার জমাইতে এই রাম গান লাগে। তোমার কাস্টমার জমানোর দরকারটা কি? এটা কি জলসা ঘর নাকি? এটা নাপিত ঘর, এটা সেলুন। যার যখন ইচ্ছা চুল কাটাতে আসবে। উর্দু গান বাজালেও আসবে, বাংলা গান বাজালেও আসবে। অধিকার ভাই, আপনার সাথে কথা বইলা পারুন না। আপাতত গান বন্ধ। আরে কত সুন্দর সুন্দর দেশের গান আছে, সেগুলো বাজাতে পারো না? সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়া এসে। তাড়াতাড়ি দোকানের ভেতরে আসেন তো, বাইরে কেমন রোদ পড়ছে দেখছেন? আপাতত দোকানের ভেতরে ছায়ায় আইসা অঙ্গ জুড়ান। চুল কাটা যাবে তো? কেন যাইব না, আমার কাজই তো চুল কাটা। এই নেন, বসেন, এই চেয়ারটায় বসেন। বসলাম। তা আজকে তোমার বেচা বিক্রি কেমন? না পিতের আবার বেচা বিক্রি। সকালে অবশ্য কয়েকজন চুল কাটায় গেছে, দুপুরের পর আপনি আসলেন। তা এই অসময়ে তো আপনি কখনো চুল কাটাইতে আসেন না অধিকার ভাই? নতুন নাটক নামাচ্ছি, সকালে মহড়া ছিল। তা কোন ছাড় দিমু? উর্দু ছবির নায়কের মতো নায়িকা জানি দেখা পাগল হয় সেই রাম। কি যে বলো না বিরান্দা, আমি যেমন আমাকে তেমনি ছাড় দিবা। হিন্দি উর্দু নায়কের কথা আসছে কেন? আচ্ছা তাইলে শুরু করি। অধিকার কাটিং। অধিকার কাটিং মানে? মানে হইল গিয়া চুলের কাটিং এর নাম হয় নায়কের নাম দিয়া। আপনি যেহেতু কারো কাটিং দিবেন না, নিজের কাটিং দিবেন, তাই আপনার কাটিং এর নাম দিলাম অধিকার কাটিং। আপনার চুল বেশি কুকরা, ঠিক মতো চিরুনি ঢুকান যায় না। আমাদের নতুন নাটকের নাম কি জিজ্ঞেস করলেন না বিরান্দা? কাশি চালাইলেও মনে হয় কাশির ধার কইমা যায়। এবার হবে রাজনৈতিক নাটক, ওদেরকে এমন শিক্ষা দিতে হবে। চুল কাটার সময় নইরেন না তো অধিকার ভাই, একটা খোসা খায়া বোসা হইয়া যাইবেন। খোঁচা একটা না, 1000টা খোঁচা খেয়েছি। সেই 47 থেকে যেদিন থেকে পাকিস্তান হলো সেদিন থেকে খোঁচা খেয়ে চলেছি। আর বোচার কথা বলছো? বোচা হলে তো সমস্যা ছিল না, আমাদের তো বাঁচার দায় হয়ে পড়েছে। আপনার কথার মধ্যে খালি রাজনীতি। রাজনীতি মানে জানেন তো, রাজনীতি মানে রাজার নীতি। রাজার নীতি নিয়ে কথা বলবো রাজা উজির। আমাগো এইসব শুনে লাভ নাই। দাঁড়াও 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 বিরান্দা, চুল কাটা একটুখানি থামাও, কথা আছে। এই থামাইলাম, বলেন। রাজনীতি মানে রাজার নীতি, এই কথা তোমাকে কে বলেছে? রাজনীতি মানে জনগণের নীতি। জনগণ যা বলবে রাজনীতির খাতায় তাই লেখা হবে। আমরা লেখাপড়া জানি না, রাজনীতির যে খাতা আছে তাই তো জানি না। রাজনীতির খাতা আছে, সেই খাতায় যেসব নীতি লেখা হবে তাতে জনতার কথা থাকতে হবে। আপনাগো এইবারের নাটক তাইলে রাজনীতির নাটক, আর সেই নাটকে জনগণের কথা থাকবো, তাই তো? থাকবে, জনতার কথা থাকবে। থাকবে দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে চলা অত্যাচার আর শোষণের কথা। এই রাম নাটক কি কেউ দেখবো? কেন দেখবে না? এখন আমাদের দেখার দৃষ্টিও বদলাতে হবে। শোনো, সেই দিন কিন্তু বেশি দূরে নয় যখন জেগে উঠবে সবাই, যার যার
অধিকার নিয়ে সচেতন হবে। সার্থক জনম। কি রে অমা, অধিকার ফিরেছে? না মা, তুই কি করছিস? দেখতেই তো পাচ্ছ গান তোলার চেষ্টা করছি। সেই সকালবেলা ঘর থেকে বের হলো ছেলেটা, বলল নাটকের মহড়া আছে। মহড়া কতক্ষণ চলে? মা, ভাইয়া মনে হয় বাজারে গেছে, বলছিল চুল কাটাতে হবে। জানো মা, ভাইয়া বলেছে আমাকে ওদের নাটকে নেবে। এইসব নাটক ফাটক মেয়ে মানুষের কাজ না, ওসব কথা মুখেও আনবি না। তোর ভাই করছে করুক। মা, মা, ওই যে ভাইয়া এসেছে, যাও গিয়ে দেখো। দাঁড়া দেখছি কি যে করে ছেলেটা সারাদিন। কি রে অধিকার, এবেলায় ঘরে ফিরলি? খাবি না? আমি এখনো ঘরে ফিরিনি মা, মাত্র বাজার থেকে চুল কেটে এলাম। এই দাঁড়া 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 দাঁড়া, তাহলে ঘরে ঢুকিস না, আগে কলতলায় গিয়ে স্নান সেরে নে। খাওয়া হয়েছে? তোমার এই কালো রাজপুত্রকে কে খাওয়াবে মা? আগে গামছাটা দাও। অমা, তোর ভাইয়াকে গামছাটা দে, আর আমি ভাত বাড়ছি। দিচ্ছি মা। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ভাত বাড়ো। তাড়াতাড়ি বাড়ো মানে কি? হ্যাঁ, আহা, বললাম না এখন আমি ঘরে ফিরিনি। স্নান সেরে খেয়ে আবার ক্লাবে যেতে হবে। নাটকের মহড়া এখনো শেষ হয়নি। আজ সকাল বিকাল 2 বেলায় মহড়া। নাটকের মহড়া করবি কর, কিন্তু শুনলাম অমাকে নাটকের দলে নিচ্ছিস। খবরদার, এই কাজ করিস না। মেয়ে মানুষ নাটকের দলে গেলে মান সম্মান আর থাকবে? মা, তুমি কিন্তু এখনো সেই ব্রিটিশ আমলে পড়ে আছো। এই যে ভাইয়া, তোমার গামছা। এই, তুই মাকে সব বলে দিয়েছিস তাই না? তোদের যা আক্কেল, আমাকে গোপন করে ভাই বোনে নাটক করবি আর আমি জানবো না? না মা শোনো, এবারের নাটক অধিকার আদায়ের নাটক। আয়ুব সরকারের গদি আর থাকবে না। এসব বড় বড় কথা আমার আর ভালো লাগে না। ভাইয়া, তুমি যাও তো, স্নান করে আসো, বেলা অনেক হয়েছে। ঠিক আছে, যাচ্ছি। নন্দী, সবাই এসেছে? হ্যাঁ, সবাই তো এসেছে, তবে হিসাম এখনো আসেনি। প্রতিদিন দেরি করা ওর একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। রোজ রোজ এক কথা বলতে আর ভালো লাগে না। আহা, আপনি এত রাগ করছেন কেন অধিকার ভাই? হয়তো কোনো সমস্যা হয়েছে। সমস্যা তুমি কাকে বলছো মুক্তি? একটা মানুষের রোজ সমস্যা থাকতে পারে? আমার তো মনে হয় হিসামকে নাটকে পাঠ না দিলেই হতো, তাহলে কোনো সমস্যাই হতো না। ওর জন্য প্রতিদিন সবাইকে বসে থাকতে হয়। হ্যাঁ, আসলে তাই। সব আহা, হ্যাঁ হ্যাঁ করলে তো হবে না। ওর মতো অভিনয় তো আর কেউ পারে না। অভিনয় মানে গলার জোর। হিসাম ভাই অনেক জোর গলায় সংলাপ বলতে পারে। তুমি ঠিকই বলেছো জোবেদা, হিসাম ভাই অনেক জোরে সংলাপ বলতে পারে, আর অভিনয়টাও বোঝে। অভিনয় বুঝলেই যা ইচ্ছা তাই করা যায় না। এখন কি করবেন অধিকার ভাই, বলেন? আপাতত হিসাম ভাইয়ের জায়গায় অন্য কেউ প্রক্সি দিলেই তো হয়। হ্যাঁ, মুক্তি আপা তো ঠিকই বলেছে, কেউ একদিন প্রক্সি দিলেই তো হয়। জোবেদা, তুমি সবসময় মুক্তির সাথে ওই মিলিয়ে মিলিয়ে কথা বলবে না তো। তোমার নিজের যদি কিছু বলার থাকে বলবে, নইলে চুপ করে থাকবে। আরে অধিকার ভাই, আপনি এত রাগ করছেন কেন? আমিও তো অনেক সময় জোবেদার সাথে মিলিয়ে কথা বলি। অধিকার ভাই বোঝাতে চাচ্ছেন তোমাদের এভাবে মিলিয়ে মিলিয়ে কথা বলা যাবে না। কেন? মিলিয়ে মিলিয়ে কথা বললে কি সমস্যা? হ্যাঁ, আমিও তো তাই বলি, মিলিয়ে মিলিয়ে কথা বললে কি সমস্যা? আবার আবার মিলিয়ে মিলিয়ে কথা? তা এতে সমস্যা কি, তাই তো বুঝলাম না। আমিও বুঝলাম না। মিলিয়ে মিলিয়ে কথা বললে একজন বললেই হয়, এটাই সমস্যা। না নন্দী, আমার কথা পরিষ্কার। প্রত্যেকের নিজস্ব বক্তব্য থাকবে, প্রত্যেকের নিজের নিজের মত থাকবে, প্রত্যেকের স্বাধীন চিন্তা করার সুযোগ থাকতে হবে। ওই যে হিসাম ভাই চলে এসেছে। হ্যাঁ, তাই তো, হিসাম ভাই চলে এসেছে। ছি 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 ছি, আবার মুক্তি আপার সাথে মিলিয়ে মিলিয়ে কথা বলে ফেললাম। এই যে আমি চলে এসেছি, নিশ্চয়ই আমাকে নিয়ে কথা হচ্ছিল। আচ্ছা হিসাম, প্রতিদিন তুমি দেরি করবে আর তোমাকে নিয়ে কথা হবে, এটাই কি চাও? আহা, আজ কেন দেরি হলো সেটা শুনবে তো? কোনো কিছু বানিয়ে বলেন না হিসাম ভাই। আমি কখনো বানিয়ে কিছু বলি না জবেদা। আহা, আজ কি হয়েছে সেটাই বলো না। আসার পথে হেড স্যারের সঙ্গে দেখা, তিনি বললেন নাটক করছো ভালো কথা, কিন্তু এখন সময় ভালো না। সামরিক সরকার, রাজনৈতিক নাটক করতে গেলে সাবধানে করো। আয়ুব সরকারকে কে পরোয়া করে? নাটক আমরা করবই। আমার কিন্তু ভয় করছে অধিকার ভাই, নাটক করতে গিয়ে আবার বিপদে না পড়ি। শুনেছি চারিদিকে নাকি পাকিস্তানি গুপ্তচররা ঘোরাফেরা করে। আরে ঘোরাফেরা করে, করুক। এদের সবাইকে জানিয়ে রাজনৈতিক নাটক করব।
আমার মনে হয় হেড স্যারের কাছে গিয়ে আলাপ করে নিলে হয়। মুক্তি আপা যা বললো আমারও একই কথা, কিন্তু আমি আর সেটা বললাম না। বললে তোমরা আবার বলবে মিলিয়ে মিলিয়ে কথা বলছি। হেড স্যারের কাছে যেতে হবে না, তিনি বলেছেন আমাদের মহড়া দেখতে তিনি আসবেন। আমরা কি তাহলে তার আসার অপেক্ষাই করব অধিকার ভাই? না না, অপেক্ষার সময় নেই। নাটক এ মাসের মধ্যেই তুলতে হবে। সামনের মাসের শুরুতে নাটক মঞ্চে তুলতে হবে। তাহলে দেরি না করে আমার সংলাপ শুরু করি। হ্যাঁ হ্যাঁ, শুরু করো হিসাম ভাই। প্রতিদিন তুমি দেরি করে আসো, ওই সময় আমরা আমাদের সংলাপ বলি। একই সংলাপ বারবার বলতে বলতে নাটক আমাদের মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, সংলাপ শুরু করেন হিসাম ভাই। আমি আয়ুব খান 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 করে দেব পূর্ব পাকিস্তান। কি বললে? ওরা ওটাকে পূর্ব বাংলা বলে? পূর্ব পাকিস্তান হোক আর পূর্ব বাংলায় হোক, ওরা পূর্ব, আর আমরা পূর্ব নই, আমরা অপূর্ব। অধিকার, তোমরা আছো? আসবো আমি। ওই যে হেড স্যার চলে এসেছেন, বলছিলাম না আসবেন। আমি যাই, স্যারকে ভেতরে নিয়ে আসি। স্যার আসুন আসুন স্যার। শুনলাম তোমরা নাকি নাটক করছো। কে লিখেছে? অধিকার, তুমি লিখেছো? আমাদের সব নাটক তো অধিকার ভাই লেখে। অধিকার, তুমি আর চুপচাপ কেন? মন খারাপ? স্যার, আপনি কি নাটক করতে নিষেধ করেছেন? তা কেন হবে নন্দী? নাটক তো তোমরা করবেই। তোমাদের নাটক দেখে যাতে সবাই উজ্জীবিত হয়, যাতে সবার মধ্যে দেশপ্রেম জেগে উঠে, সেই চেষ্টা আমাদের করতেই হবে। তবে বলছিলাম, রাজনৈতিক নাটক করার সময় কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। জেল জুলুমের ভয় আমি করি না স্যার। তুমি শুধু নিজের কথা ভাবছো কেন? তোমার কারণে যদি আরো 10টা প্রাণ হুমকির মুখে পড়ে, তাতে তোমারও ভালো লাগবে না? তাহলে স্যার আমরা কি করতে পারি? আমাদেরকে এমন পদক্ষেপ নিতে হবে যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। আমরা রূপকের আশ্রয় নিয়ে সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাবো। স্যার, আপনি নতুন করে নাটক বানাতে বলছেন? এই নাটকের স্ক্রিপ্ট বাদ, কিন্তু যার যার সংলাপ প্রায় মুখস্থ হয়ে গেছে। এখন অভিনয়ের মহড়া চলছে। নন্দী দাদা ঠিকই বলেছে স্যার, আমাদের সংলাপ মুখস্থ হয়ে গেছে। আমার সংলাপ শুনবেন স্যার? আমি বিপ্লবীর মা, এতদিন না না বলেছি শুধু, আজ আর না বলবো না তোকে। যা, ভয় নেই। ভয় কিসের? মুক্তির মিছিলে তুইও সামিল হ। জবেরা, তোমাকে সংলাপ বলতে হবে না। সংলাপ নিয়ে আমার কোনো দ্বিধা নেই। অধিকার এর আগে যতগুলো নাটক তৈরি করেছে, সবগুলো সংলাপ দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে, কিন্তু সেগুলো রাজনৈতিক নাটক ছিল না। এবার কিন্তু নাটকের বিষয়, পটভূমি আলাদা। এবারের নাটকে আমি 52 ভাষা আন্দোলন থেকে ইতিহাসকে নিয়ে আসতে শুরু করেছি। রাষ্ট্রভাষা বাংলা চাই, এই স্লোগান দিয়ে শুরু হবে নাটক। তারপর মিছিলের উপর পুলিশের গুলিবর্ষণ শুরু হবে। অধিকার, হিসাম, আমি বুঝতে পারি নাটকের প্রেক্ষাপট 52 থেকে শুরু হচ্ছে। আগরতলা ষড়যন্ত্র মামলায় গিয়ে নাটক শেষ হবে। আমি বলি কি, রূপকের আশ্রয়ে নাটক অনেক সময় আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। অধিকার, তুমি ভেবে দেখো, নতুন করে নাটক লেখো যেখানে রাজা রানী থাকবে। আমাদের চিরন্তন লোককথায় রাজা আছে, রানী আছে, রাক্ষস আছে, রাজপুত্র রাজকন্যা আছে। তুমি সেগুলোকে অবলম্বন করে দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরতে পারো। আমার কিন্তু স্যারের কথা ভালো মনে হচ্ছে। মুক্তি আপা, ওই নাটকে তো আমি রানীর পাঠ পাবো না। অধিকার ভাই রানীর পাঠ তোমাকেই দিবে। আমি যেন অন্তত দাসীর পাঠটা পাই, দাসী কঙ্কাবতী। আমাদের হাতে যে সময় আছে তাতে কি আমরা পারবো? বাঙালি পারে না এমন কিছু নেই নন্দী। এই তো বাঘের বাচ্চার মতো কথা। লেখার ব্যাপারে সমস্যা হলে প্রয়োজনে আমার সহযোগিতা নিতে পারো। আমি আজ তাহলে উঠি। স্যার, আপনার জন্য চা নিয়ে আসি? হ্যাঁ হ্যাঁ হিসাম ভাই, স্যারের জন্য চা নিয়ে আসো। না হিসাব না, না মুক্তি, চা লাগবে না। এখান থেকে আমি মুক্তিদের বাড়িতে যাব। ওখানে আমার বন্ধু মুক্তির বাবার সাথে একটু গল্পগুজব করব। এর মধ্যে মুক্তির যদি মহড়া শেষ হয়ে যায়, তবে মা ওইখানে না হয় 1 কাপ চা খাইও। আমি তাহলে আজ উঠি। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে কি তাহলে মহড়া বাদ? বাদ না তো কি, দেখো না সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়েছে তোমার কারণে, তুমিই তো দেরি করে এলে। আমার কারণে বাদ হবে কেন? স্যার তো বললেন নাটক হবে না। আহা হিসাম ভাই, নন্দিদা, কি শুরু করলে তোমরা? এভাবে তর্ক করার মানেটা কি? অধিকার ভাই, আপনি চুপ করে আছেন কেন? কি হয়েছে আপনার? কথা বলছেন না কেন? ঠিক আছে, আমি নতুন নাটক লিখব।
আমাকে তোমরা সবাই 3-4টা দিন সময় দাও। আমার কিন্তু সংলাপ মুখস্থ হয়ে গিয়েছিল, আজ আর না বলবো না। যা, ভয় নেই। ভয় কিসের? মুক্তির মিছিলে তুইও সামিল হ। 1000 মাইলের দীর্ঘ যে মিছিল, ওই মিছিলের প্রান্তে তোকে দেখতে পাচ্ছি আমি। যা। তা আমার মুক্তি কেমন অভিনয় করছে মাস্টার? মুক্তি তোমার মেয়ে, অভিনয়টা ভালো করবেই। একসময় তুমি অভিনয় করে মঞ্চ কাঁপিয়েছ, কিন্তু আমি ওদেরকে নাটক নতুন করে লিখতে বললাম। নাটক কে লিখছে? ওই অধিকার নামের ছেলেটা? ওই তো সবকিছু করে, নাটক লেখা, নির্দেশনা দেওয়া থেকে শুরু করে অভিনয় করা, সব কিছু। শুনেছি ছেলেটা আগে রাজনীতি করত। রাজনীতি করতে বলেই আমার ভয় বেশি। নাটক করুক, কিন্তু আমি বলছি সবকিছু নাটকে প্রকাশ করতে হবে কেন? একটা রূপক প্রতীকের আশ্রয় নেওয়া যায় না? মাস্টার, এই রূপক প্রতীকের ব্যাপার তুমি জানো, তুমি বাংলার শিক্ষক, কিন্তু অধিকার কি ওসব বুঝবে? অধিকার অবশ্যই বাংলার ছাত্র নয়, কিন্তু যেভাবে ও নিজেকে শিল্প সংস্কৃতিতে জড়িয়েছে, কোনো কিছু বুঝে নিতে ওর দেরি হয় না। আমাদের সময় রাজনৈতিক নাটক করতে এত ভাবতে হয়নি। মুক্তির বাবা, তুমি আমার ভালো বন্ধু। তোমাকে একটা কথা বলি আমি, আগে রাজনৈতিক নাম দিয়ে তোমরা যা করেছো তা আসলে ঐতিহাসিক নাটক। তোমরা সিরাজউদ্দৌলাকে নিয়ে নাটক করতে। আরে সিরাজউদ্দৌলা চরিত্রের মধ্য দিয়ে ব্রিটিশ শাসিত ভারতের পরাধীনতাকে তুলে ধরতাম আমরা। আর শুধু সিরাজউদ্দৌলার কথা বলছো কেন? আরে আমরা ভাষা আন্দোলন নিয়ে নাটক করিনি? এখন পরিস্থিতি আগের মতো নেই। পাকিস্তান সরকার এখন একটু সমালোচনাও সহ্য করে না। আসলে ওদের ভয় ধরে গেছে, মনে করে পূর্ব বাংলা এই বুঝি আলাদা হয়ে যাবে। আমরাও কি আর ওদের সঙ্গে থাকতে চাই? আমরাও কি স্বাধীন ভূখণ্ড চাই না? আচ্ছা, এই শেখ মুজিবের 6 দফা কি স্বাধীন বাংলার কথা বলে? ইতিহাস কি বলে দেখো। 1966 সালের 5ই ফেব্রুয়ারি শেখ মুজিব লাহোরে 6 দফা দাবি পেশ করে। 6ই ফেব্রুয়ারি পত্রিকায় তাকে বিচ্ছিন্নতাবাদী হিসাবে চিহ্নিত করা হয়। এরপর তো শেখ সাহেব নিজেই সম্মেলন বর্জন করে চলে আসেন। বুঝতেই পারছ, এই 6 দফা পূরণ হলে বাঙালি তার অধিকার ফিরে পাবে। শেখ মুজিব আর তাজউদ্দিন আহমেদ 6 দফা আমাদের বাঁচার দাবি নামে একটি পুস্তিকা প্রকাশ করেন। এরপর তারা 6 দফার প্রচারে সারা পূর্ব বাংলা সফর করেছেন। আচ্ছা, কি আছে এই 6 দফাতে? 6 দফার প্রস্তাবে আছে পাকিস্তান হবে একটি ফেডারেল রাষ্ট্র। এই ফেডারেল রাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যকে পূর্ণ স্বায়ত্ত শাসন দিতে হবে। এখানে ভোট থাকবে না? থাকবে না কেন? এখানে সংসদীয় পদ্ধতির সরকার থাকবে এবং প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটে নির্বাচিত আইন পরিষদ থাকবে। এখানে কেন্দ্রীয় সরকারের ভূমিকা কি হবে? কেন্দ্রীয় সরকারের কোনো ক্ষমতা থাকবে না? কেন্দ্রীয় সরকারের ক্ষমতা মাত্র 2টি ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে। 1 দেশ রক্ষা, 2 বৈদেশিক নীতি। এ তো ভালো প্রস্তাব। হ্যাঁ, আমরা তো বলছি ভালো, কিন্তু ওরা মানতে চাইছে না। এতে ওরা আর বাংলাকে শোষণ করতে পারবে না। তার মানে 6 দফা সফল হলে বাংলার অধিকার বাংলার হাতে ফিরে আসবে। আমরা অনেক স্বপ্ন নিয়ে পাকিস্তান করেছিলাম, কই কি পেলাম? কিছুই যে পাবো না সে আমি আগে থেকেই জানতাম। মুক্তির বাবা তোমাকে তো আগেই বলেছে, এভাবে ধর্মের ভিত্তিতে ভারত পাকিস্তান ভাগ করাটা ঠিক হচ্ছে না। ঠিক তো হয়নি, তা এখন আমরাও বুঝতে পারছি। আমাদের সোনালী আঁশের বৈদেশিক মুদ্রা পাচার হয়ে পশ্চিম পাকিস্তানে চলে যাচ্ছে, আর ওরা বলছে একটাই তো দেশ, মুদ্রা এখানে থাকলেই কি আর ওখানে থাকলেই কি। অথচ মাস্টার, এই মুদ্রার প্রায় পুরোটা ব্যয় হচ্ছে পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়ন। এই জন্য 6 দফার 3য় দফায় বলা হয়েছে সমগ্র দেশের জন্য 2টি পৃথক অথচ বিনিময়যোগ্য মুদ্রা চালু থাকবে। এটা আবার কেমন কথা হলো? এক দেশ, তার আবার 2টি মুদ্রা? বিকল্প প্রস্তাবও শেখ সাহেব করেছেন। তিনি বলেছেন বর্তমান নিয়মে পুরো দেশের জন্য একটি মুদ্রাও চালু থাকতে পারে। সেক্ষেত্রে শাসনতন্ত্রে এমন ব্যবস্থা রাখতে হবে যাতে করে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে মূলধন পাচারের পথ বন্ধ হয়। এক্ষেত্রে পূর্ব পাকিস্তানের জন্য আলাদা ব্যাংকিং রিজার্ভের ব্যবস্থাও করতে হবে। রাজস্ব, কর, শুল্ক এসব বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই 6 দফায়? 6 দফার 4র্থ দফায় আছে পাকিস্তানের অঙ্গরাজ্যগুলোর কর বা শুল্ক ধার্য করার ব্যাপারে স্বাধীন ক্ষমতা থাকবে। কেন্দ্রীয় সরকার কোনো রকম নিয়ন্ত্রণ আরোপ করবে না, তবে রাজস্ব, কর, শুল্ক এসব থেকে একটি অংশ
সরকার পাবে। তাহলে তো পণ্য রপ্তানি করে যে আয় হবে তার নিয়ন্ত্রণও থাকবে অঙ্গরাজ্যগুলোর ওপর, তাই না? হ্যাঁ, বৈদেশিক বাণিজ্যের নীতি আছে 5 নম্বর দফায়, আর 6 নম্বর দফায় আছে ওই ওই বুঝি আমার মুক্তি মা এলো। বাবা, বাবা, হ্যাঁ, মুক্তিরই তো গলা। 1947 সালের শেষ দিকে মুক্তির জন্ম। মুক্তির আশায় মেয়ের নাম রাখলাম মুক্তি, কিন্তু মুক্তি আর পেলাম কই বলো? বাবা দরজা খুলছো না কেন? তোমার তত্ত্বকথা পরে কপচাও, আগে দরজা খুলে দাও, না আমিই খুলে দেব। আরে মাস্টার, তুমি কথা বললে হয় জ্ঞানের কথা, আর আমি কথা বললে হয় তত্ত্ব কথা। ভালো বলেছ হে। আর তুমি দরজা খুলবে কেন? তুমি এখন আমার বাড়ির অতিথি, তুমি বসো, আমি খুলি। বাবা দরজা খুলতে তোমার এতক্ষণ লাগলো? হেডমাস্টার চাচা এসেছেন না? ওই যে দেখ, চেয়ারে বসে আছে। চাচা আপনি এখনো আছেন? তোমার হাতে চা না খেয়ে তো উঠতে পারছি না মা। তাছাড়া তোমার বাবা আমার বাল্যকালের বন্ধু, সেও কিনা আমাকে বলছে অতিথি। তা অতিথির কিছু সৎকার তো করতেই হয়। আমার কথা আমি ফিরিয়ে নিচ্ছি মাস্টার। আরে কেন কেন? আরে একদিন তুমি তো আমাকে শিখিয়েছিলে অতিথি মানে যে তিথি মেনে আসে না। তা তুমি তো তিথি মেনে রোজই আমার বাড়িতে সন্ধ্যার সময় এসে হামলে পড়ছো, ফলে তোমাকে আর অতিথি বলি কিভাবে? এক কাপ চায়ের ভয়ে আমার দেওয়া জ্ঞান দিয়ে আমাকেই ঘায়েল করছো। চাচা আপনি বসুন তো, আমি এক্ষুনি চা নিয়ে আসছি। দে দে, তোর চাচাকে চা দে। চাচা মানেই তো 2 বার চা। তা 6 দফার শেষ দফায় কি আছে বলছিলে তুমি? 6 নম্বর দফা নিয়ে এখনো বলিনি। ওখানে আছে আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতার কথা। মানে? আরে আগে তো শোনো, 6 নম্বর দফায় বলা হয়েছে আঞ্চলিক সংহতি ও শাসনতন্ত্র রক্ষার জন্য শাসনতন্ত্রে অঙ্গরাষ্ট্রগুলোকে নিজের কর্তৃত্বে আধা সামরিক বা আঞ্চলিক সেনাবাহিনী গঠন করার ক্ষমতা দিতে হবে। তা তুমি বাংলার শিক্ষক হয়ে ইতিহাসের এত তথ্য মনে রাখো কিভাবে? এখন বাংলা ক্লাসেও আমি ইতিহাস পড়াই। এসব তথ্য তুমি জানো, পড়াও, ভালো কথা, কিন্তু এসব কথা তো আমজনতার সবার জানা উচিত। শেখ মুজিব সেই উদ্দেশ্যে সারা দেশ চষে বেড়াচ্ছেন। শুনছি আমাদের এখানেও আসবেন, ঠিক নাকি? আমিও তো শুনছি, কিন্তু আসল খবর আমার কাছে নেই। এই যে চাচা আপনার চা। আহা, তুমি সারা বিকেল পরিশ্রম করেছো, আবার এসেই চা বানাতে কে বলেছে তোমাকে? চায়ের সাথে আর কিছু দিসনি মুক্তি? দিয়েছি তো বাবা, এই যে নিমকি ভেজে দিয়েছি। তা তোমাদের মহড়া কেমন চলছে? আজ আর মহড়া হয়নি। আপনি বলার পর অধিকার ভাই ঠিক করেছে নতুন করে নাটক লিখবে। নাটকের স্ক্রিপ্ট দাঁড় করানোর জন্য তিনি 3 দিনের ছুটি নিয়েছেন। তার মানে আগামী 3 দিন তোমাদের মহড়া বন্ধ থাকবে? চাচা চা নিন। হ্যাঁ মাস্টার, আগে চা নাও, চা খেতে খেতে কথা বলো। চা তো নেবই, এই চা নিয়ে তুমি আমাকে এত কথা শোনালে। তবে চাচা, অধিকার ভাই না আসলেও আমাদের মহড়ার বন্ধ থাকবে না। এই কয়দিন আমরা গানের অনুশীলন চালিয়ে যাব। দেশপ্রেমমূলক আর জাগরণমূলক কয়েকটা গান আগে থেকেই অধিকার ভাই আমাদের ঠিক করে দিয়েছে। অধিকারের বোন কিন্তু ভালো গান গায়, ওকে নিচ্ছ না কেন তোমরা? কি যেন নাম মেয়েটার? অমা না যেন কি, আমার সঙ্গে ঠিক পরিচয় নেই। তবে অধিকার ভাই বলেছে নাটকে অভিনয় না হোক, অন্তত নেপথ্যে থেকে গানে কণ্ঠ দেওয়ার কাজটা সে করবে। আমার স্কুলের বার্ষিক প্রতিযোগিতায় দেশাত্মবোধক গানে প্রথম স্থান অধিকার করেছিল। বাহ মাস্টার, তোমার স্মরণ শক্তির তারিফ করতে হয়। কত সালে কে প্রথম হয়েছে, কে দ্বিতীয় হয়েছে, সব ঠিকঠাক বলে দিতে পারো। হ্যাঁ, এই অমা, অধিকারের কি হলো রে? কোনো সমস্যা হয়নি তো? ভাইয়ার আবার কি সমস্যা হবে মা? ভাইয়া তো রাজনীতি ছেড়েছে কয়েক বছর আগে, তারপর থেকে তো নাটক নিয়েই আছে। ওটাই তো বলছি, নাটক ফাটক নিয়ে আছে, অথচ গতকাল ঘর থেকে বের হয়নি, আজও ঘরের মধ্যে রয়েছে। হয়তো এখনো ঘুম থেকে ওঠেনি। ঘুম থেকে উঠেছে, আর ও তো কখনো এত বেলা করে ওঠে না। ভাইয়া কি নাস্তা করেছে মা? হ্যাঁ, নাস্তাও তো করলো, তারপরে ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দিল।
মুক্তি আপার সাথে ঝগড়া হয়নি তো? কি কি বললি? না না, ও কিছু না মা। না 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 না, মুক্তি ফুক্তি কি যেন বলছিলি? আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি ভাইয়াকে জিজ্ঞেস করে দেখি। অধিকারের আবার কি হলো? ও তো কখনো এমন করে না। দিনে অন্তত একবার ঘর থেকে বের হবেই, আর নাটক থাকলে তো 2-3 বার বের হয়। ভাইয়া, ভাইয়া। কি রে, দরজা খুলছে না? না, খুলছে না তো মা। ভাইয়া, দরজা খোলো। ওমা, আমাকে এখন বিরক্ত করিস না তো। আমা, আমার কাছে কোনো কিছু গোপন করবি না। মুক্তি না কার নাম যেন বলছিলি? মেয়েটা কে রে? সে কি নাটক করে? আমিও ঠিক মুক্তি আপাকে চিনি না মা, শুধু তার নাম শুনেছি। মেয়েটা ভাইয়াকে খুব পছন্দ করে, তাই বলছিলাম হয়তো তার সাথে ভাইয়ার কোনো ঝগড়া টগড়া হলো না তো। আমি এই কারণেই বলি, এসব নাটক ফাটকের দরকার নেই। ক্লাব ঘরে প্রেম ছাড়া আর কিছু হয় না মা, তুমি এমন করে বলো না। ওই ক্লাব ঘরে আমি আগে একদিন গিয়েছি, সেখানে। কি কি বললি তুই? তুই ওই ক্লাব ঘরে যাতায়াত করিস? কখন বললাম যাতায়াত করি? আমি শুধু বললাম একবার ওখানে গিয়েছিলাম। ওমা, মা, তোমরা কি শুরু করলে? এমন চিৎকার চেঁচামেচি করলে আমি নাটক লিখবো কিভাবে? নন্দী দাদা, ও নন্দী দাদা, চুলদারি কাটাইবা না? চুলদারি বড় হলে তো কাটাবো, আর চুলদারি কাটার কথা বলছো কেন? অধিকার ভাই বলেছে যারা বাংলা গান বাজায় না তাদের সাথে সম্পর্ক না রাখতে। আমার নাপ্তের দোকান, এই দোকানে উর্দু গান বাজাইলি কি আর বাংলা গান বাজাইলি কি? এত কিছু আমি বুঝি না, শুধু জানি এবারের নাটকের কাজ শেষ হলে বাংলা গানের প্রচার নিয়ে নামবে অধিকার ভাই। তা কয়দিন ধইরা অধিকার দাদারে দেখতাছি না কেন? প্রতিদিন একবার হইলেও তো বাজারে আসে। তুমি জানো না আমাদের নতুন নাটক হচ্ছে? তা তো জানি, অধিকার ভাই তো কইছিল আইয়ুব সরকারের মুন্ডুপাত কইরা নাটক লিখছে। অনেক শক্ত শক্ত সংলাপ আছে সেই নাটকে। আমি একদিন নাটকের মহড়া দেখতে যাইতে চাইছিলাম, কিন্তু কইলো একেবারে মঞ্চে গিয়া দেখতে। ওই নাটক বাদ, নতুন করে আবার নাটক লেখা হচ্ছে। কও কি নন্দী দাদা? হ্যাঁ, আইয়ুবী নাটক বাদ, তাইলে এবার রূপকথা নাটক হইব নাকি? কি নাটক হবে সেটা এখন আমি বলতে পারছি না, তবে গান বাজনায় ভরপুর এবার একটা জম্পেশ নাটক হবে। আমি যাচ্ছি যাত্রা দলের কর্নেট, বাঁশি এগুলো ভাড়া করতে। বুঝছি, এইবার হইব যাত্রা, তার মানে রাজা রানী এইগুলা থাকবো। কি ব্যাপার, আজ সবাই চলে এসেছে? হিসাম, তুমিও দেখি সময় মতো চলে এসেছো। অধিকার ভাই, তুমি গত 3-4 দিন ধরে নেই, সবাইকে জিজ্ঞেস করে দেখো এই কয়দিন আমি দেরি করেছি কিনা। হ্যাঁ অধিকার ভাই, হিসাম ভাই এই কদিন কোনো দেরিই করেনি। একদিন দেখলাম সবার আগে এসেছে। হিসাম তো বদলে গেছে, কিন্তু তুমি তো বদলাওনি জবেতা। মুক্তি যা বলছে সেই কথার পুনরাবৃত্তি তুমি করছো। আমার মনে হয় আস্তে আস্তে সবাই বদলে যাবে। কিন্তু আমি অবাক হচ্ছি, হিসামের বদলে যাওয়ার কারণটা কি? যখন শাসন করার কেউ থাকে না তখন নিজের প্রতি নিজেরই দায়িত্ব তৈরি হয়। বাহ বাবা, বেশ বলেছ হিসাম। এই কথা শেখ মুজিবও বলছেন, আমরা আর কারো দ্বারা শাসিত হব না। অনেক হয়েছে, 1000 বছরের ইতিহাসে বাঙালি এক হাত থেকে আরেক হাতে গিয়ে পড়েছে, শুধু নিজের অধিকার ফিরে পায়নি। কিন্তু আমরা তো অনেক আশা নিয়ে পাকিস্তান করেছিলাম। পাকিস্তান কি শুধু মুসলমানের জন্য তৈরি করা হয়েছিল অধিকার ভাই? একটা রাষ্ট্রে হিন্দু মুসলমানের ভাগ আমি মেনে নিতে পারি না, আমার বাবাও মেনে নিতে পারেননি, তাই তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাননি। আমরাই ভুল করেছিলাম নন্দী, তোমার বাবা আর তোমরা ঠিকই ছিলে যারা এই ভূখণ্ড ছেড়ে যাওনি। ধর্মকে ভিত্তি করে ভারত পাকিস্তান ভাগের খেসারত এখন আমাদেরকে দিতে হচ্ছে। মুসলমান বলে যে পাঞ্জাবি অধিবাসীদের আমরা ভাই বলে বুকে জড়িয়ে নিয়েছিলাম, আজ তারাই পা দিয়ে আমাদেরকে দূরে ঠেলে দিচ্ছে। নাটকের কি অবস্থা অধিকার ভাই? হ্যাঁ অধিকার ভাই, আমরা কি নাটক করব না? এবার নাটক হবে পূর্ব বাংলার অধিকার নিয়ে। তবে স্যার যেমন বলেছিলেন, প্রতীক রূপকের আশ্রয়ে আমরা নিপীড়নের চিত্র তুলে ধরব।
নাটকে এইবারও আমাকে প্রেসিডেন্ট আইয়ুব খানের পার্ট দিতে হবে। এবার আইয়ুব খানের পাঠ আছে কিনা আগে সেটা দেখো। এবার হবে রূপকথার নাটক। হিসাম আগের মতোই নাটকে ভিলেন হবে। সে হবে রাক্ষসপুরীর রাক্ষস। এটা কি বাচ্চাদের নাটক হবে অধিকার ভাই? বাচ্চাদের হোক আর বড়দের হোক, আমার কিন্তু বেশ ভালো লাগছে হিসাম ভাই। আমারও ভালো লাগছে। রাজা রানী রাক্ষস, ইস, আমার তো এখনই গা শিরে উঠছে মুক্তি আপা। আচ্ছা অধিকার ভাই, নাটকে দাসী থাকবে না? আমাকে অন্তত দাসীর পাটটা দিতে হবে। আমি বলছিলাম গানের কি হবে? নাটকে কোনো গান থাকবে না? শুরুতেই থাকবে একটা দেশের গান। ওই গানটা অবশ্য আমার ছোট বোন অমা বাড়িতে অনুশীলন করছে। নাটকের চূড়ান্ত মহড়ার দিনে ওকে আমি নিয়ে আসবো। এখনই তো আনতে পারেন অধিকার ভাই। হ্যাঁ অধিকার ভাই, আনতে তো পারেন। আমরা শুধু দুটি মেয়ে, আপনার বোন আসলে তো আমরা তিনজন মিলে একটি বৃন্তে তিনটি ফুল হতে পারতাম। দেখেছে অধিকার ভাই, এতদিনে জবেদা নিজের মতন কথা বলতে শিখেছে। কেউ কি কোনোদিন ভেবেছে জবেদা এভাবে কথা বলবে? কিন্তু একটা বৃন্তে 3টে ফুলের কথা বলছে কেন? আমরা কি একটাও ফুল না? মানে ছেলেরা কোথায় সেই গাছে? তোমরা ছেলেরা সেই গাছের পাতা। হ্যাঁ, পাতা। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। আগামীকাল রোজ রবিবার জেলা সদর 3 রাস্তার মোড়ে শিল্প সাহিত্য সংস্কৃতি ক্লাবের সম্মুখে অস্থায়ী স্থাপিত মঞ্চে যাত্রাপালা অনুষ্ঠিত হইবে। উক্ত নাটকে অভিনয় করবেন হিসাম ভাই, ও হিসাম ভাই, তুমগো নাটক তাইলে হইতাছে? হ্যাঁ বিরান দাদা, নাটকের ঘোষণা আমরা যখন দিয়েছি তখন নিশ্চয়ই নাটক হবে। আরে একটু দাঁড়াও হিসাম ভাই, দাঁড়াও, কথা বলি। শুনলাম শেখ মুজিবও আইবো এই হপ্তায়। আসবেন, শেখ মুজিব অবশ্যই আসবেন। মাথা গেছে, নাটক করতে করতে তুমগো মাথা পুরাপুরি গেছে। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। আগামীকাল রোজ রবিবার, রোজ রবিবার জেলা সদর 3 রাস্তার মোড়ে, 3 রাস্তার মোড়ে শিল্প সাহিত্য সংস্কৃতি ক্লাবের সম্মুখে অস্থায়ী মঞ্চে যাত্রাপালা, যাত্রাপালা অনুষ্ঠিত হইবে। উক্ত যাত্রাপালায় তা এ কি শুনছি মাস্টার, শেখ সাহেব নাকি 2-4 দিনের মধ্যে আমাদের এলাকায় আসবেন? মুক্তির বাবা, তুমি ঠিকই শুনেছ। শেখ মুজিব আসবেন। পাকিস্তানের 2 অংশের মধ্যে যেভাবে বৈষম্য দিন দিন বাড়ছে, তাতে মনে হয় না আমাদের আর ওদের সাথে থাকা ঠিক হবে। শেখ সাহেব এ নিয়ে আগরতলায় পরিকল্পনাও করেছেন, তাই না? পরিকল্পনা করতে দেরি হয়েছে, কিন্তু ওদের মামলা দিতে দেরি হয়নি। পাকিস্তান সরকার অভিযোগ তুলেছে শেখ মুজিব ও অন্যান্যরা ভারতের সাথে মিলে পাকিস্তানের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তা মামলার অভিযোগে কি বলা হয়েছে? মামলার অভিযোগে বলা হয়েছে অভিযুক্তরা ভারতীয় অর্থ অস্ত্রের সাহায্যে সশস্ত্র সংঘর্ষ ঘটিয়ে কেন্দ্র থেকে পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে চেয়েছে। তা এই মামলা কি চালাতে পারবে মনে হয়? আমার তো মনে হয় না পারবে। পূর্ব বাংলার জনগণ যেভাবে ফুঁসে উঠেছে, গণজোয়ারে সব ভেসে যাবে। তাছাড়া নৈতিক বলও ওদের দুর্বল। যেভাবে বৈষম্য তৈরি করে রেখেছে, কাগজে দেখলাম রাজস্ব খাতে ব্যয় হচ্ছে পূর্ব বাংলায় 1500 কোটি টাকা, সেখানে পশ্চিম পাকিস্তানে ব্যয় হচ্ছে 5000 কোটি টাকা। শুধু রাজস্ব খাতের কথা কেন বলছো? উন্নয়ন খাতে আমাদের এখানে ব্যয় হচ্ছে 3000 কোটি টাকা, আর ওদের ওখানে ব্যয় হচ্ছে 6000 কোটি টাকা। আমাদের আর ওদের এভাবে বলার জন্য কি পাকিস্তান প্রতিষ্ঠা করেছিলাম? এখন তাই বলতে হচ্ছে। তবে আমার মনে হয় না শেখ সাহেব চাইলেই বাংলাদেশ আলাদা হতে পারবে, কারণ সেনাবাহিনী আছে পশ্চিম পাকিস্তানের নিয়ন্ত্রণে, আর ক্ষমতায় রয়েছে সামরিক সরকার। তাও তো বটে, ওখানেও তো বৈষম্য। সামরিক বিভাগে বাংলাদেশের শতকরা 10 জন মানুষ চাকরি করে, সেখানে সামরিক বাহিনীতে শতকরা 90 জন রয়েছে পশ্চিম পাকিস্তানের। আচ্ছা,
তোমার মেয়ে মুক্তি কোথায়, ঘরে নেই? কাল ওদের নাটকের প্রদর্শনী হবে, তাই চূড়ান্ত মহড়াতে গিয়েছে। বলল ফিরতে একটু দেরি হবে। আজ কস্টিউম পরে অনুশীলন হবে শুনলাম। নাটকের নাম কি রেখেছে জানো? পটভূমি ঠিক রেখে নাটকের আঙ্গিক তো তুমিই বদলে দিলে। এখন নাকি যাত্রাপালা হচ্ছে, তবে নাম আগের মতোই আছে, মুক্তির মিছিল। হ্যাঁ, 52 থেকে এই মিছিলে আমরা সামিল হয়েছি, এখনো মুক্তি আসেনি। ওই যে মুক্তি চলে এসেছে। মানে? দেখছো না, দরজায় কড়া নাড়ছে। বাবা, দরজা খোলো, আমি এসেছি। দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে শুরু হচ্ছে আধুনিক যাত্রাপালা, মুক্তির মিছিল। না রানী না, এ আমি ভাবতেও পারছি না। আমাদের একমাত্র কন্যা, এই বঙ্গপুরের রাজকন্যা অরুণিমা, সে কথা বলতে পারছে না। এটাই সত্য রাজন, আমাদের অরুণিমা বাক শক্তি হারিয়ে ফেলেছে। আপনি কাঁদবেন না রানীমা, আপনার কান্নায় রাজ্যের সকল ফুল আজ শুকিয়ে গেছে, আপনার কান্নায় নদীর ঢেউ আজ থেমে গেছে, আপনার কান্নায় পাখির কলকাকলি আজ বন্ধ হয়ে গেছে রানীমা। রাজন, আপনি কিছু করুন, আমি যে আর পারছি না। আজ 20 দিন ধরে রাজকন্যার মুখে কোনো ভাষা নেই। রানী, রানী তুমি অস্থির হয়েও না, আমি এক্ষুনি রাজ জ্যোতিষীকে ডেকে আনছি। নিশ্চয়ই এর কোনো ভালো সমাধান পাওয়া যাবে। এই কে আছিস? ডেকে নিয়ে আয় রাজ জ্যোতিষীকে। জো হুকুম জাহাপনা, আমি এক্ষুনি ডেকে আনছি রাজ জ্যোতিষীকে। এই কি ছিল আমার কপালে রাজন? কে কবে ভেবেছিল এমন হবে একদিন? আপনি অস্থির হবেন না রানীমা, নিশ্চয়ই রাজকন্যা অরুণিমা আবার কথা বলতে পারবে, নিশ্চয়ই রাজ্যের সব কলি আবার ফুল হয়ে ফুটবে, নিশ্চয়ই নদী আবার ঢেউ নিয়ে চলবে, পাখিরা ডাকবে। মেয়েটি তো ভালো অভিনয় করছে। কেউ মুক্তির সাথে দাসীর ভূমিকা অভিনয় করছে যে মেয়েটা, ওর নাম জুবেদা। থাকে কোথায়? আরে কোথায় থাকে এখন, ওসব দিয়ে কি হবে? নাটকটা দেখতে দাও। বঙ্গপুরের রাজ জ্যোতিষী রাজসভাতে আগমন করছেন। রানী, তুমি অন্দর মহলে যাও, আমি দেখি রাজ জ্যোতিষী কি বলে। আপনি যখন বলছেন রাজন, আমি অন্দরমহলে যাচ্ছি, কিন্তু আমার মন পড়ে থাকবে রাজ দরবারে। চলো দাসী। চলুন রানীমা। আমাকে ডেকেছেন মহারাজ? হ্যাঁ, আপনাকে ডেকেছি রাজ জ্যোতিষী। এ কোন ঘোর অমানিসা শুরু হলো? রাজকন্যার মুখে ভাষা নেই, রাজ্য আমার অন্ধকার হয়ে গেছে। এ অন্ধকার সহসাই কেটে যাবে মহারাজ। সহসাই কেটে যাবে? আপনি আমাকে সত্যিই আশ্বস্ত করলেন রাজ জ্যোতিষী, কিন্তু কিভাবে কাটবে এই অন্ধকার? রাজকন্যার শোকে যে রানী পাগল প্রায়। এজন্য অনেক রক্ত দিতে হবে রাজন। রক্ত দিয়ে মুখের ভাষা পাওয়া যায়, এমন কথা কে কবে আগে শুনেছে? আমি গণনা করে তাই তো পাচ্ছি। রাজন, রাজন, আমাদের রাজকন্যা যে নড়তে পারছে না, সে এখন তার চলার শক্তিও হারিয়ে ফেলেছে। মনে হচ্ছে রাজকন্যার হাত দুটি আর পা দুটি কেউ বেরি পরিয়ে বন্দি করে রেখেছে। এ কি কথা শুনছি? আমার যে উন্মাদ হওয়ার দশা। পরাধীন রাক্ষস রাজকন্যাকে মন্ত্র বলে স্থবির করে রেখেছে। আমি নিশ্চিত
ওই রাক্ষসকে আপনার সৈন্যবাহিনী মেরে রাজকন্যাকে মন্ত্র থেকে উদ্ধার করতে পারবে। এখানে আমার কি করার আছে আপনি বলে দিন রাজ জ্যোতিষী। আপনি শুধু দেশপ্রেমে জাগিয়ে তুলুন জনতাকে, তাহলেই হবে। এই কে আছিস, কে আছিস? এক্ষুনি বঙ্গপুরী রানাতে কানাতে উদ্দীপনামূলক গান বাজানো হোক। জো হুকুম জাহাপনা, আমি এক্ষুনি উদ্দীপনামূলক গান বাজানোর উদ্যোগ নিচ্ছি। ভাবেন না, সবার সাথে মিশতে পারেন বলেই তিনি অনেক বড় নেতা। সব মানুষকে সঙ্গী করে মুক্তির মিছিল নিয়ে তিনি এগিয়ে চলেছেন। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে অতিরুনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। এতক্ষণ নাটক মুক্তির মিছিলের অভিনয় শুনলেন। রচনা তারিক মঞ্জুর। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাস্টার আতাউর রহমান, বাবা ভাস্বর বন্দ্যোপাধ্যায়, জোবেদা মোমেনা খাতুন, নন্দী সাজ্জাদ হোসেন খান, মুক্তি শাহিন সুলতানা দীপা, মা রীতা খালেদ, বিরান নাফিজ ইহতিশাম, অমা সাদিয়া ইসলাম লিজা, হিশাম বিষ্ণুপদ চৌধুরী, শব্দগ্রহণে মোহাম্মদ তাজুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ লিয়াকত হোসেন এবং অধিকার চরিত্রে অভিনয় ও নাটকটি প্রযোজনা করলেন মনোজ সেনগুপ্ত।